কিছু মানুষ স্বপ্ন দেখে জীবনকে সুন্দর করার জন্য, আর কিছু মানুষ এতবার স্বপ্নভঙ্গের শিকার হয় যে একসময় স্বপ্ন দেখাটাই তাদের কাছে অপরাধ মনে হয়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। কিছু স্বপ্ন কখনো নিজের বাড়ি পায় না, কিন্তু মনের ভিতরে তারা ঠিকই বেঁচে থাকে, ফুল হয়ে, সুবাস হয়ে, আর ছোট্ট এক টুকরো বাগান। প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু করলাম প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যকে সঙ্গী করে। সকাল এখন ঠিক 9টা, আর এই সময়টাতে আমার ব্যালকনিতে ঘটে যায় প্রকৃতির এক ছোট্ট অথচ বিস্ময়কর পরিবর্তন। আপনারা নিশ্চয়ই এই ফুলগুলোকে দেখেছেন। এগুলো হচ্ছে টাইম ফুল বলে। তো এই ফুলের বিশেষত্ব হলো দিনের নির্দিষ্ট সময়ে যেন প্রকৃতির নিজস্ব নিয়ম মেনেই তার পাপড়িগুলো মেলে ধরে। তাই তো তার সৌন্দর্য দেখার জন্য সময়ের প্রতিও একটু যত্নশীল হতে হয়। সত্যি সৃষ্টিকর্তার কি সৃষ্টি, কত বিচিত্র! আমরা যেখানে সময়টাকে শুধু ঘড়ির কাঁটায় মাপি, প্রকৃতি সেখানে সময়কে মাপতে জানে ফুলের প্রস্ফুটনে। এর পাশাপাশি আমার ব্যালকনির নিচে রাখা ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে উঠেছে। প্রতিদিন একটু একটু করে তাদের বেড়ে ওঠা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার জবা ফুলের গাছটাও তো অনেকটাই বড় হয়ে গেছে, সবুজ পাতায় ভরে উঠেছে। নিজের হাতে লাগানো একটা গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তখন তার সঙ্গে অদ্ভুত এক মায়া তৈরি হয়। জানেন, ছোটোবেলা থেকেই আমার ফুলের গাছ লাগানো ভীষণ শখ ছিল। তখন মনে মনে একটা স্বপ্ন দেখতাম, একদিন আমার নিজের একটা বাড়ি হবে, আর সেই বাড়ির চারপাশে থাকবে নানান রঙের ফুলের সমারোহ। উঠানে থাকবে ফুলের গাছ, বারান্দায় থাকবে টব, চারপাশে ছড়িয়ে থাকবে সবুজ আর জীবনের বাস্তবতা তো সবসময় আমাদের কল্পনা গল্পের মতো হয় না। সেই নিজের বাড়ির স্বপ্নটা আর কোনোদিন পূরণ হলো না আমার। স্বামীর চাকরি সূত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে হয়। স্থায়ীভাবে নিজের মতো করে একটা বাগান করার সুযোগও তাই হয়ে ওঠেনি। তবুও মানুষ তো স্বপ্নকে এত সহজে মরে যেতে দিতে পারে না। তাই নিজের সেই ছোট্ট স্বপ্নটুকুকে বাঁচিয়ে রাখার জন্যই ব্যালকনির নিচে আশেপাশে সামান্য জায়গাটুকুতে যতটুকু সম্ভব ফুলের গাছ লাগিয়ে রাখি আমি। হয়তো এটা কোনো বিশাল বাগান নয়, কিন্তু আমার কাছে এই ছোট্ট সবুজটুকু অনেক বড় আনন্দ। ফুলের গাছের যত্ন নিতে নিতে কখন যে সকালটাই এগিয়ে যায় টেরই পাই না আমি। তবে আজ কিন্তু শুধু ফুল দেখেই বসে থাকলে চলবে না, সামনে পড়ে আছে আমার অনেক কাজ। সকালে ভাবলাম বেশ কিছুদিন হয়ে গেছে, আজ বিছানার চাদরটাও পরিবর্তন করে ফেলতে হবে। আমি সাধারণত নিয়ম করে সপ্তাহে একবার বিছানা চাদর, বালিশের কভার, মশারি সব কিছু পরিবর্তন করে পরিষ্কার করে রাখি। কারণ আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু ঘরকে সুন্দর রাখার বিষয় নয়, এটা অনেকটা মানসিক প্রশান্তির সঙ্গেও জড়িয়ে আছে। সত্যি বলতে কি, এক সপ্তাহের বেশি একই বিছানায় চাদর থাকলে আমার নিজের অস্বস্তি শুরু হয়ে যায়। মনে হয় গাটা যেন কুটকুট করছে। জানি না অন্যদের কেমন লাগে, কিন্তু আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা মানেই একটা আলাদা স্বস্তি। পরিষ্কার চাদর, পরিষ্কার বালিশের কভার, পরিপাটি মশারি সব কিছু ঠিকঠাক করে যখন বিছানা সাজিয়ে ফেলি, তখন মনে হয় ঘরটাও যেন নতুন করে প্রাণ ফিরে পেল। জীবন আসলে এমনই, সব বড় স্বপ্ন হয়তো পূরণ হয় না, সব ইচ্ছের মতো করে জীবনকে সাজানো সম্ভব হয় না, কিন্তু ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোকে আঁকড়ে ধরেই তো আমাদের প্রতিদিনের জীবনটা সুন্দর হয়ে ওঠে। কখনো একটা ফুটন্ত ফুল, কখনো নিজের হাতে বেড়ে ওঠা একটা গাছ, কখনো পরিষ্কার পরিপাটি একটা ঘর। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের নির্মল আনন্দ। তাই আজকের সকালটাও শুরু হলো ফুলের সৌন্দর্য আর ঘর গোছানোর ব্যস্ততা দিয়ে।
স্বপ্নের সেই বিশাল বাগান হয়তো আমার হয়নি, কিন্তু ব্যালকনির এই ছোট্ট সবুজটুকুর মধ্যেই আমি খুঁজে নিই আমার হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলার স্বপ্নের এক টুকরো ছায়া। কিছু মানুষ স্বপ্ন দেখে জীবনকে সুন্দর করার জন্য, আর কিছু মানুষ এতবার স্বপ্নভঙ্গের শিকার হয় যে একসময় স্বপ্ন দেখাটাই তাদের কাছে অপরাধ বলে মনে হয়। অবশেষে আলমারি থেকে বিছানা চাদরগুলো বের করে চলে এলাম সামনের রুমে। আজ বিছানার চাদরটা পরিবর্তন করে পুরো ঘরটাকে একটু নতুন করে সাজিয়ে নেব। তবে এই ছোট্ট কাজটার মাঝেও আজ কেন জানি নিজের জীবনটাকে নিয়ে একটু কথা মনে পড়ে গেল আমার ক্যামেরা হয়তো খুব একটা উন্নত মানের নয়, আমার ভিডিওর ছবিও হয়তো আপনাদের কাছে ততটা পরিষ্কার কিংবা আকর্ষণীয় মনে হয় না, কিন্তু এই সীমাবদ্ধতার পিছনেও তো একটা বাস্তবতা আছে। আমি একজন সাধারণ নিম্নবিত্ত পরিবারের গৃহিণী। সংসারের প্রয়োজন, দায়িত্ব আর সামর্থ্যের হিসাব মিলিয়ে চলতে হয় প্রতিটা দিন। তাই হয়তো এই মুহূর্তে আমার হাতে এমন একটা দামি ক্যামেরার ফোন নেই যেটা দিয়ে নিজের মনের মতো করে ভিডিও তৈরি করতে পারি আমি, কিন্তু শখটা তো আছে। আমার খুব ইচ্ছে একটা ভালো ক্যামেরার ফোন কেনার, এমন একটা ফোন যেটা দিয়ে আমার ভিডিওগুলো আরও অনেক সুন্দরভাবে আমি ধারণ করতে পারবো, আমার ছোট্ট পৃথিবীটাকে আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। মাঝে মাঝে মনে মনে ভাবি, একদিন যদি সেই ফোনটা কিনতে পারতাম, একদিন যদি আমার ভিডিওগুলো মানুষ একটু বেশি মনোযোগ দিয়ে দেখতো, একদিন যদি আমার এই ছোট্ট প্রচেষ্টাগুলো কারোর চোখে মূল্য পেত। কত আশা, কত স্বপ্ন, কিন্তু জানেন আমি ছোটবেলা থেকে ভীষণ স্বপ্নবাজ একজন মানুষ। নিজের ভবিষ্যৎ নিয়ে কত কিছুই কল্পনা করেছি, কত কিছু চেয়েছি। মনে হতো বড় হয়ে নিজের মতো করে জীবনটাকে সাজাবো, কিন্তু বড় হতে হতে এমন একটা অদ্ভুত সত্যের সঙ্গে পরিচিত হয়েছি, জীবন কখনো কখনো আমাদের স্বপ্নের ঠিক বিপরীত গল্পটাই লিখে দেয়। আমি যেদিকে যেতে চেয়েছি জীবন আমাকে তার উল্টো দিকে নিয়ে গেছে। আমি যেটা চেয়েছি অনেক সময় তার পরিবর্তে পেয়েছি সম্পূর্ণ বিপরীত কিছু। যে স্বপ্নগুলোকে একসময় নিজের ভবিষ্যৎ ভেবেছিলাম, সেগুলো অনেকগুলোই আজ কেবল পুরনো স্মৃতি। কখনো কখনো এতটাই ভেঙে পড়ি যে নিজের কাছেই প্রশ্ন জাগে আমার মনে, কেন হয় আমার সঙ্গে এমন? মাঝে মাঝে মনে হয় যদি কোনো দিন সৃষ্টিকর্তাকে একবার সামনে পেতাম, তাহলে হয়তো কোনো অভিযোগ করতাম না, শুধু একটা প্রশ্ন করতাম, আমি কি এতটাই অযোগ্য ছিলাম যে আমার কোনো স্বপ্নই কখনো পূরণ হওয়ার ছিল না? শৈশব থেকে আজ পর্যন্ত পিছনে ফিরে তাকালে মনে হয় আমার চাওয়া আমার পাওয়ার মধ্যে যে একটা বিশাল ব্যবধান। আমি যে স্বপ্ন দেখেছি বাস্তবতা বারবার তার বিপরীত চিত্রটাই আমার সামনে তুলে ধরেছেন। আর এই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে যায়। অন্যের কাছে হয়তো এগুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু যে মানুষটা প্রতিদিন নিজের ভিতরে একটা স্বপ্নকে জন্ম দেয়, আবার বাস্তবতার আঘাতে সেই স্বপ্নটাকে নিজের হাতে কবর দেয়, তার কাছে এই যন্ত্রণা কোনো ছোট বিষয় নয়। কখনো কখনো সত্যি নিজের জীবনটার প্রতিও এক ধরনের বিতৃষ্ণা চলে আসে। মনে হয় যা চাই তাই যদি না পাই তাহলে এত আশা করে কী লাভ। তবে ঠিক সেই মুহূর্তে আবার নিজেকে সামলাই, নিজেকে বলি না, এত সহজে ভেঙে পড়লে চলবে না। হয়তো আমার জীবনে অনেক কিছুই আমার ইচ্ছে মতো হয়নি, হয়তো অনেক স্বপ্ন পথের মাঝেই থেমে গেছে, কিন্তু তার মানে এই নয় যে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। তাই এখন আর খুব বড় কোনো প্রত্যাশা করি না, বড় কোনো স্বপ্ন দেখতে ভয় লাগে আমার। নিজেকে শুধু এইটুকু বলি, যতদিন আছি নিজের মতো করে বাঁচব। সংসারের ছোট্ট গণ্ডির মধ্যে যদি আমার পৃথিবী সীমাবদ্ধ হয়ে থাকে, তাহলে সেই ছোট্ট পৃথিবীটাকে যতটা সম্ভব সুন্দর করে তুলব। একটা ফুলের গাছ লাগাবো, একটা পরিষ্কার বিছানা সাজাবো, নিজের হাতে রান্না করব। ক্যামেরা যতই সাধারণ হোক তবুও আমার দিনের গল্পটা ধারণ করব। কারণ হয়তো আমার জীবনটা সিনেমার মতো নয়, কিন্তু আমার জীবনও একটা গল্প। আর সেই গল্পে দুঃখ আছে, অপূর্ণতা আছে, না পাওয়ার দীর্ঘশ্বাস আছে, কিন্তু তার মাঝেও আমি প্রতিদিন নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো আজ আমার স্বপ্নগুলো পূরণ হয়নি, হয়তো আগামীকালও হবে না, তবুও কোথাও মনে একবার গভীরভাবে একটা ক্ষীণ আলো রেখে দিয়েছি।
যদি কোনো দিন নিয়তি আমার দিকে একটু সদয় হয়ে তাকায়, তাহলে হয়তো এই স্বপ্নবাজ মানুষটা জীবনেও কোনো না কোনো একদিন না পাওয়ার গল্প হয়তো বা বদলেও যেতে পারে, পেয়ে যাওয়ার গল্প লেখা হবে সেদিন। সেদিন হয়তো আমি ফিরে তাকিয়ে বলবো, স্বপ্নগুলো মরে যায়নি, তারা শুধু একটু দেরিতে বাস্তবায়িত হয়েছে। সংসারের কাজকে যারা সামান্য কাজ বলে অবহেলা করেন, তারা কখনোই বুঝবেন না একটা ঘর গোছানোর পেছনে কতটা শ্রম, আর সেই শ্রমকে ক্যামেরায় তুলে ধরার পেছনে কতটা নীরব যুদ্ধ লুকিয়ে থাকে। ঘর ঝাড়ু দেওয়া, মুছে পরিষ্কার করা সব কিছু শেষ করে এবার স্নান সেরে পূজাটাও দিয়ে নিলাম। তবে পূজা শেষ করেই মনে পড়লো আজ কিন্তু রান্নাবান্না কোনো কিছুই সকাল থেকে করা হয়নি। কারণ আজ আমাদের বাসায় বেড়াতে এসেছেন আমার ছোট কাকু এবং কাকিমা আমার ছোট্ট ভাইটিকে নিয়ে। তাই দুপুরবেলা রান্নাটা তো একটু ভালোভাবেই করতে হবে। সত্যি বলতে কি, কাকু কাকিমা বাড়িতে আসার আজ মনটা বেশ ভালো লাগছে আমার। আর আমার ছোট্ট ভাইটাকে নিয়ে তো আলাদা একটা আবেগ কাজ করে আমার। ও যখন বাড়িতে থাকে তখন ওর সঙ্গে সময় কাটিয়ে যখন আমি আমার নিজের বাসায় ফিরি, তখন জানেন না মনটা যে কত ভারী হয়ে যায়, সেটা কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আজকে দুপুরের আয়োজন হিসেবে রান্না করছি হাঁসের মাংস। বাড়ি থেকে আসার সময় কাকু কাকিমার সঙ্গে আমার মা পাঠিয়ে দিয়েছেন মায়ের পাঠানো, মায়ের পালা সেই হাঁস। এই হাঁস দিয়েই আজকের রান্না করব। আর হাঁসের মাংস আমি একটু নিজের মতো করেই রান্না করি। তবে একটা কথা বলি, এখন আর আমি বিশেষভাবে রেসিপি শেয়ার করতে চাই না, কারণ রান্নাবান্না এখন কম বেশি সবাই জানেন, সবাই নিজের মতো করে রান্নাবান্না করতে পারেন। তবে আমি যেভাবে রান্না করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। প্রথমে হাঁসের মাংসের সঙ্গে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সঙ্গে কিছু কুচানো পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো সরিষার তেল। সব কিছু খুব ভালোভাবে মেখে মাংসটাকে কিছুক্ষণ রেখে দেব। আর প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে মাংসগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরা ফোড়ন। ফোড়নের সুন্দর ঘ্রাণ বের হওয়ার পর ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। আর আজকের মাংসের বিশেষত্ব হলো চুই ঝাল। এই চুই ঝালটাও আমার মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন। সাতক্ষীরা খুলনা অঞ্চলের মানুষের কাছে চুই ঝাল শুধু একটা মশলা নয়, এটা আমাদের খাবারের সংস্কৃতি দিয়ে মাংসের যে স্বাদ আর ঘ্রাণ তৈরি হয় সেটা সত্যিই আলাদা। আমাদের অঞ্চলে অনেকেই চুই ঝাল ছাড়া মাংস রান্নার কথা ভাবতেই পারেন না। তাই আজ মায়ের পাঠানো হাঁস আর মায়ের পাঠানো চুই ঝাল দুটো একসঙ্গে দিয়ে রান্না করলাম হাঁসের মাংস। যে মেয়েটা একদিন একটা ডিম ভাজাও করতে পারতো না ঠিকঠাক মতো, আজ সে 100 মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াতেও ভয় পায় না। সত্যি কথা বলতে, বিয়ের প্রথম দিকে রান্নাবান্না সম্পর্কে আমার জ্ঞান ছিল একেবারেই শূন্যের কোঠায়। তখন তো হাতে অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, ইউটিউবও দেখে রান্না শিখবো তেমন সুযোগ ছিল না, কোনো ভিডিও টিউটোরিয়ালও ছিল না। আমার কাছে ছিল শুধু একটা বাটন ফোন, আর সেই ফোনটাই ছিল আমার রান্না শেখার প্রথম শিক্ষক। আমি বারবার মাকে ফোন করে বলতাম, মা এটা কিভাবে রান্না করব, মা কোন মশলা কতটা দেব, মা কখন চুলা থেকে নামাবো। আর ওপাশ থেকে মা ধৈর্য ধরে আমাকে বুঝিয়ে দিতেন। মায়ের সেই মুখে মুখে শেখানো রান্নার পার্টই ধীরে ধীরে আমার হাতের রান্নাকে পরিণত করেছে। আমার মা অসাধারণ রান্না করেন, আমার কাকিমারাও ভীষণ ভালো রান্না করেন। ছোটবেলা থেকে সবার হাতের সুস্বাদু রান্না খেতে খেতে বড় হয়েছি, কিন্তু কখনো নিজে দাঁড়িয়ে রান্না শেখার প্রয়োজন অনুভব করিনি। কিন্তু বিয়ের পর বাস্তবতা আমাকে অন্যভাবে শিক্ষা দিয়েছে। তখন আমি কখনো বলিনি আমি রান্না করতে পারি না, বরং মনে মনে বলেছি আজ পারি না তো কি হয়েছে, কিন্তু কাল আমি ঠিকই পারবো। সেই চিন্তা থেকে, সেই জেদ থেকে আজকে রান্নাবান্না আমি সব কিছুই এখন করতে পারি, সব কিছুই শিখে নিয়েছি নিজের মতো করে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম, সেই সময় আমার ছোট্ট ভাইটি এসে আমাকে বলল, দিদি ভাই আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও না। ভাইয়ের আবদার বলে কথা, আর ওকে এভাবে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আবার রান্নাঘরে চলে এলাম ছোট্ট ভাইয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে। ও আসলে এসব হাবিজাবি খাবার খেতে বেশ পছন্দ করে।
স্বাস্থ্যকর খাবারের দিকে ওর খুব একটা মন নেই। ভাত অবশ্য 3বারই খায়, কিন্তু তার ফাঁকে ফাঁকে কখনো ওটা দোকান থেকে কিছু না কিছু কিনে খাওয়ার অভ্যাস আছে ওর। কিন্তু আমাদের বাসার আশপাশে তো তেমন কোনো দোকানপাট নেই, তাই ওর যখন খেতে ইচ্ছা করছে সেই জন্য ও আমাকে এসে বলছে, দিদি আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তাই বিকেলে ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়ে দিলাম। এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ওকে আমি কিন্তু খেতে দিয়েছি। প্রথম পর্যায়ে যেটুকু আমি দিয়েছিলাম সেটুকু হয়ে গেছে, ওকে আমি দিয়ে দিয়েছি। আর যেটুকু বেশি ছিল আবার পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি। তারপর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার পরে একদম যখন হয়ে গেল, আমার বাসায় তৈরি করা নিজের হাতে টমেটো সসও ছিল, সেই সস দিয়ে আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দিয়েছিলাম। তারপর ভাবলাম আজ সবাই একসঙ্গে আছি, তাহলে শুধু বাসায় বসে থাকবো কেন, একটু বাহিরেও বের হই। আর এখানে দেখেন আমি রেডি হয়ে আছি যে ওর এটা খাওয়া হয়ে গেলে ভাইকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিয়েই আমরা একটু বাহিরের দিকে যাব। ওই জন্য আমি রেডি হয়ে এগুলো তৈরি করতে বসেছি। কিন্তু আলুর পরিমাণটা আমি বেশি একটু কেটে ফেলেছিলাম, বেশি ভাপিয়ে নিয়েছিলাম, যার জন্য একটু দেরি হলো। তাই কাকু কাকিমা, আমার ছোট্ট ভাই, আমার হাজব্যান্ড আর আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের এখানে গভট স্কুলের সামনে বইমেলা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের অবস্থা একেবারে করুণ, চারদিকে প্রচণ্ড কাদা, তাই এবার মাঠে স্টল বসানো সম্ভব হয়নি। তো আমরা বইমেলা দেখতে দেখতে আজকের বিকালটা পার করেছি। বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেও বাইরে সারি মানুষের আনাগোনা আর পরিচিত মানুষের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো, আনন্দ সব মিলিয়ে বিকেলটা বেশ সুন্দর কেটে গেল। আমার এই সাধারণ দিনের গল্পটা যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাকে প্রতিদিন নতুন করে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ানোর সাহস যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।